একটি পরিকল্পিত পরিচ্ছন্ন খামারের গল্প আপনাদের শোনাচ্ছি। আগেই জেনেছেন এটা মূলত একটি ছাগলের ব্রিডিং ফার্ম। এছাড়াও এখানে গাভী, বকনা, বাছুর মিলিয়ে মোট ৩৫টি গরু রয়েছে, যার থেকে প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩৫০ লিটার দুধ উৎপাদন হয়। আমরা এইভাবে প্রত্যেকটা গাভীর আলাদা আলাদাভাবে দুধ সংগ্রহ করে থাকি। আমাদের প্রত্যেকটা গাভীতে আলাদাভাবে ট্যাগ নাম্বার দেওয়া আছে। সেই ট্যাগ অনুযায়ী আমরা দুধ সংগ্রহ করি এবং মেপে আমরা চিলারে জমা করি। সেই দুধ আগামীকালকে আমরা ভোক্তার কাছে সরবরাহ করে থাকি। আমরা এখন একটা একটা গাভী ওয়েজ আমরা দুধ মাপা শুরু করব। এই দুধটা মাপেন, মিটার অন করেন। কত নাম্বার গাভী এটা? এটা হলো 228। আচ্ছা, কত কেজি দুধ হয়েছে? এটা হলো 7 কেজি দুধ। গত পর্বে আমরা এই ফার্মের শেড ব্যবস্থাপনা, ছাগলের বাচ্চার যত্ন, খামারে কি কি রয়েছে সেই সম্পর্কে তথ্য তুলে ধরেছিলাম। আজকের পর্বে থাকবে ছাগলের খাদ্য ব্যবস্থাপনা, বাচ্চা উৎপাদন, চিকিৎসা, জাত চেনার উপায় সহ গাভী এবং দুম্বার খাদ্য এবং যত্ন সহ সবকিছু। সকালে গরু শেড পরিষ্কার, খাবার দেয়া এবং দুধ দোয়ানোর মধ্য দিয়ে শুরু হয় এই খামারের কার্যক্রম। খামারে যারা রাখালের কাজ করেন তাদের কাজটা বেশ পরিশ্রমের। গরুকে গোসল করানো, খাবার দেয়া, দুধ দোয়ানো সবকিছুই ঘড়ির কাঁটা মেপে করতে হয়, যার ফলে একঘেয়েমি ও ক্লান্তি আসা খুব স্বাভাবিক। এই ক্লান্তি কাটাতে অনেকেই নিজের মনে গেয়ে ওঠেন গান। আমি তোর পীড়িতের মরা তুই চাইয়া দেখ না এক নজর সখিরে, অপরাধী হইলেও আমি তোর। গান বিষয়টা হলো কি আমাদের মনের শান্তি। দেখা যায় কাজ করতে কাজের মাঝে আমরা গান গা থাকি। তো এই গানের 2-4 কলি বলি, ও গানের 2-4 কলি বলি, এইভাবে বলে থাকি। কত দুঃখ আমার মনে। সব গরুই আমরা মেশিনে ধোয়া থাকি। দ্বিতীয়ত নতুন কিছু বাচ্চা দিছে, এগুলোর অভ্যাস নাই বলেই মানে হাতে কিছুটা ধোয়ানো হয়, ভয় পায় মেশিন দেখে। তবে আমরা চেষ্টা করতেছি যে খুব শীঘ্রই মেশিন লাগা দিতে পারবো আর কি। দুধ দহন হয় 3 বেলা। আর আমাদের এখানে মনে করেন যে গরু যাই আছে সব মনে করেন যে আপনার 30, 35, 40 লিটারের নিচে কোনো গরু না। মাসুম ভাই তার খামারে মোট 4 জাতের ছাগল পালন করেন। তার দ্বিতীয় শেডটিতে রয়েছে উন্নত মানের বিভিন্ন জাতের মা ছাগল। ছাগল পালন করতে জাত চেনাটা খুব গুরুত্বপূর্ণ। আমার এই শেডটা হচ্ছে একটা আধুনিক শেড। এই শেডটা আমি বানিয়েছি হলো 200 ছাগলের জন্য। এই শেডে আপনি হচ্ছে যে 3.5 ফিট উপরে একটা মাচা দেওয়া আছে। মাচার উপরে এখান থেকে 7 ফিট ক্লিয়ারেন্স আছে। 7 ফিট ক্লিয়ারেন্সের পরে আপনার এই চালটা যেটা করছি, চালটা হচ্ছে যে ইনসুলেশন দেওয়া আছে। এটাতে ঠান্ডা এবং গরম দুটাই প্রিভেন্ট করা সম্ভব হয়। আর হচ্ছে যে এখানে আমি শেডটার ভিতরে হচ্ছে আলাদা আলাদা চেম্বার করে দিছি, আলাদা আলাদা বয়স অনুসারে ছাগলগুলো রাখার জন্য। হ্যাঁ, বয়স অনুসারে ব্রিডগুলো আলাদা করতে হয়, খাসিগুলো আলাদা করতে হয়, অ্যাডাল্ট ফিমেল আলাদা করা লাগে, অ্যাডাল্ট খাসি আলাদা করা লাগে। এখানে অজস্র খাসি আছে। আমার এখানে 2টা ব্রিডের মা ছাগল আছে, একটা হচ্ছে যে শিরোহী আর একটা হচ্ছে সজাত। আপনারা জানেন যে আমার এই ছাগলগুলা ওই শেডে ছিল, মাদার শেডে, বাট হচ্ছে যে ওইখানে ছাগল একটু বেড়ে যাওয়ার কারণে আমার এই শেডে নিয়ে আসতে হয়েছে। এখানে আছে দেখেন সজাত ছাগল, এগুলো সজাত এবং পাতিরা। এই ছাগলগুলো চেনার বৈশিষ্ট্য হইলো যে দেখেন এরা ফুল সাদা হয়, এদের খুর, শিং, চোখ অনেক সময় মার্বেল হয়, অনেক সময় হয় না। তো তারপর কানগুলো হচ্ছে যে লম্বা। এই ছাগলগুলো খুবই সুন্দর। আপনারা খেয়াল করবেন এদের স্কিনটা হচ্ছে যে একদম গোলাপি, একদম পিঙ্ক টাইপের স্কিন। হ্যাঁ, এছাড়া হচ্ছে যে এদের খুর, শিং, তারপর হচ্ছে যে চোখ, এগুলো সবই হচ্ছে যে একটু পিঙ্কিশ টাইপের থাকে আর কি এই সমস্ত ছাগলগুলোর। এটা সজাত এবং পাতিরা ব্রিডের ছাগল। এখানে আপনারা খেয়াল করবেন আমাদের প্রত্যেকটা ছাগলে আলাদা আলাদা ট্যাগ নাম্বার দেওয়া আছে। এই ট্যাগ নাম্বারগুলো থাকাতে সুবিধা হলো কি, যে কোন ছাগল কখন বাচ্চা দিল, কখন তাকে কৃমির ডোজ করব, বা তার একটা হিস্ট্রি মেনটেন করতে পারি আমরা আর কি। প্রত্যেকটা ছাগলের আলাদা আলাদা নাম্বার আছে, বা অমুক ছাগলটা আমি ধরে নিয়ে এসে একটা ট্রিটমেন্ট করতে পারলাম, বা হঠাৎ করে একটা ছাগল অসুস্থ হলো, তো তার ডাটাটা রাখার জন্য হচ্ছে যে, বা তাকে নেক্সট টাইম মেডিসিনটা দেওয়ার জন্য তার তথ্যগুলো খুব জরুরি। তো এই তথ্যগুলো সংরক্ষণ করার জন্য ট্যাগিংটা খুবই জরুরি। আমাদের প্রত্যেকটা ছাগলের ট্যাগিং করা আছে, আলাদা আলাদা নাম্বার করা আছে।
এবং এইভাবে আমরা মেনটেন করি আর কি। এই পাশে হচ্ছে যে আমাদের আরেকটা ব্রিড আছে, যেটার নাম হচ্ছে শিরোহী এবং হচ্ছে গুজরি কিছু আছে। শিরোহী ছাগলগুলা দেখতে খুব সুন্দর, এগুলা বড় হয়, খুব কালারফুল একটা ছাগল। এদের কালারটা একদম বাঘের মতো ছোপ ছোপ, গায়ের রংটা হয়। এদের পিঠটা হচ্ছে যে একটু ভাঁজ হয়ে থাকে। দেখেন, আপনি খেয়াল করে দেখেন, এই ছাগলটার পিঠটা একটু দাবানো থাকে। তো এগুলা যখন বড় খাসি হয় শিরোহীর, দেখবেন যে এদেরকে দেখতে ঘোড়ার মতো লাগে, পিঠটা একটু ডাউন এবং হচ্ছে যে হাইটে অনেক লম্বা হয়। এই ছাগলগুলো যখন বড় হয়, বড় খাসি তৈরি হয়, এদেরকে দেখতে মোটামুটি ঘোড়ার মতোই লাগে আর কি। তো দেখতে খুব সুন্দর আর কি, এবং এই ছাগলের মাংসও খুব টেস্টফুল। এই পাশে চলে আসেন। এই পাশে আমাদের হচ্ছে যে কিছু অ্যাডাল্ট ফিমেল ছাগল আছে, যেগুলো হচ্ছে যে আমরা খামারের জন্য তৈরি হচ্ছে। এখানে সব ব্রিডেরই আছে, বিটল আছে, সিরোহী আছে, সজাত আছে, 3টা ব্রিডের ছাগল এখানে আছে। এই ছাগলগুলো আমাদের ডোর সাথে অ্যাড হয়ে যাবে আর কি। আমরা এইটি লাস্ট আমরা অ্যাড করব, তাহলে আমাদের কোটা একটা ছিল, টার্গেট দিয়েছিলাম যে আমাদের এতগুলো ছাগল লাগবে, সেটা আমাদের তৈরি হয়ে যাবে। আর এইদিকে আছে হলো আপনারা জানেন বারবারই খুব চমৎকার একটা ব্রিড। এই ব্রিডের খাসির খুব ডিমান্ড। আপনার হচ্ছে যে ঈদের সময় এই খাসির জন্য মোটামুটি এক ধরনের কাড়াকাড়ি থাকে আর কি। তো এই খাসির জন্য হচ্ছে যে আমরা বারবারই খাসিগুলো একসাথে অনেকগুলো খাসি করছিলাম, এবং সেই খাসিগুলো এখানে আলাদা করে রাখা আছে, তাদেরকে কোরবানি ঈদের জন্য তৈরি করা হচ্ছে। বারবারি ছাগল তো খুবই দেখতে সুন্দর, এদের টাইট বডি হয়, এবং হচ্ছে এরা যখন একটু হেলদি হয়ে যায়, এদের মাংসগুলো একদম ঝুলে ঝুলে থাকে, এটা দেখতে খুব ভালো লাগে আর কি। আপনি যখন চিন্তা করবেন যে আপনি লাইভ অ্যানিমেলের ফার্ম করবেন, তখন আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে যে তাকে কি খাওয়াবেন, তার খাবারটা কি, তারা কি খায়। তা আমিও সেভাবে চিন্তা করেছি। চিন্তা করে আমি দেখছি যে তারা হচ্ছে যে 2 ধরনের খাবার লাগবে তাদের। একটা হচ্ছে যে তাদের জাবর কাটার জন্য ঘাস লাগবে, 1 নম্বর। 2 নম্বর জিনিস হলো যে তাদের হচ্ছে যে কনসেন্ট্রেট ফুড দিতে হবে। তো কনসেন্ট্রেট ফুডটা কীভাবে ফর্মুলেশন করবেন, এটা বোঝাটা খুব জরুরি। মোটামুটি আপনাকে ফুড নিউট্রিশনিস্ট হয়ে যেতে হয়। তো এটা আসলে একদিনে সম্ভব না। আপনার হচ্ছে যে দেখে ট্রায়াল অ্যান্ড এরর করে আমরা হচ্ছে যে একটা খাবার সেট করছি। গমের ভিতরে কি আছে, তারপর হচ্ছে ভুট্টার ভিতরে কি আছে, তারপর হচ্ছে সয়াবিনের খোলে কি আছে, এই সমস্ত জিনিসগুলো দিয়ে একটা এক্সেলে চার্ট করে, সেখান থেকে আমরা হচ্ছে যে ছাগলের আসলে কোন ধরনের প্রোটিন নিউট্রিশন দরকার সেটা ক্যালকুলেশন করে আমরা একটা খাবার বানাই। যেমন আমাদের খাবারের ভিতরে থাকে হচ্ছে যে গম থাকে, ভুট্টা থাকে, সয়াবিনের খোল থাকে, ডাবলির ভুসি থাকে, ছোলার ভুসি থাকে, ডিসিপি পাউডার থাকে, ডিবি ভিটামিন যেটাকে বলি, ডিবি ভিটামিন থাকে। তারপর হচ্ছে যে একটা অক্সিডেন্ট হিসেবে আপনার হচ্ছে যে খাবার সোডা আমরা হচ্ছে যে ব্যবহার করে থাকি। এই জিনিসগুলো দিয়ে আমরা হচ্ছে যে খাবার বানাই। তো এই খাবারটা হচ্ছে যে মিলে ক্রাশ করে নিয়ে আমরা মিক্সিং করে আমাদের স্টোরে থাকে। আমরা মাঝে মাঝে এটাকে ফিড আকারে খাওয়াই। আমাদের একটা ফিড মেশিন আছে, তো সেই ফিড মেশিনে ওই মিক্সিংটাকে দিয়েই আমরা ফিড বানাই। তো ওই প্যালেট বানাই, সকালবেলা আমরা ওইটা খাওয়াই। আর হচ্ছে যে দুপুরবেলা হচ্ছে যে তাদের ঘাস থাকে, দুপুর থেকে বিকাল পর্যন্ত তারা টানা ঘাস খায়, এবং সন্ধ্যাবেলায় যদি মনে করি যে আর একটু খাবার দরকার, সেক্ষেত্রে আমরা হচ্ছে যে তাদেরকে আবার একটু দানা দিয়ে থাকি আর কি। এইভাবেই হচ্ছে যে আমাদের কনসেন্ট্রেট ফুডটা হয়। আর ঘাস তারা আনলিমিটেড খেতে থাকে, যতক্ষণ খেতে পারে, মানে ঘাস আসতেই থাকে, খেতেই থাকে আর কি। তো একটা ছাগলের আপনার হচ্ছে যে কনসেন্ট্রেট ফুড এবং দানাদার ফুড, এটা ম্যানেজ করাটা খুব জরুরি। আপনি যে কোনো ক্ষেত্রে খাবার যদি ঠিকমতো দিতে না পারেন, তাহলে পরে হচ্ছে যে ছাগল কিন্তু সেভাবে গ্রোথ হবে না। ছাগলের জন্য আসলে 2টা মৌসুমে সমস্যা হয় ছাগলের মূলত। একটা হচ্ছে শীতকাল, শীতের 2 মাস, এবং হচ্ছে বর্ষার 2 মাস। ছাগল মূলত একটু গরম জায়গাতে আপনার ঝরঝরে ওয়েদারে ভালো থাকে। তো শীতকালে যে আপনার হচ্ছে যে বেশি সমস্যাটা হয়, শীতকালে সাবধানতাটা বেশি লাগে। বর্ষাকালে যদি ছাগল না ভিজে তাহলে কোনো সমস্যা নাই। বাট হচ্ছে যে শীতকাল যদি আসে, তাহলে পরে হচ্ছে যে শীতকালে আপনার শীতের প্রোটেকশনটা ভালো মতো নিতে হবে। যদি শীতের প্রোটেকশনটা ভালো মতো নিতে না পারেন, তাহলে পরে ছাগল নিয়ে আসলে সমস্যায় পড়তে হবে। যেমন ধরেন যে আপনার শীতে ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লেগা থেকে হচ্ছে নিউমোনিয়া হয়ে যাবে, নিউমোনিয়া থেকে আবার পিপিআর হতে পারে।
তো এই সমস্ত জিনিসগুলা আপনার হচ্ছে যে ম্যানেজ করার জন্য শীতের প্রোডাকশনটা আগে থেকে যদি নিয়ে ফেলতে পারেন তাহলে হচ্ছে সব থেকে ভালো। যেমন আমি যেটা করি, আপনার হচ্ছে যে শীতকালে আসলে আমি হচ্ছে যে আপনার হচ্ছে খড়, এলোমেলো খড় যেগুলো থাকে, সেই খড়গুলো আমি হচ্ছে ছাগলের মাচার উপরে দিয়ে দিই এবং ওর উপরে ছাগল থাকে, এবং হচ্ছে আমি শেডটাকে পুরোটা এয়ার টাইট করে ফেলি যেন বাতাস, ঠান্ডা বাতাস না ঢুকে। এবং হচ্ছে যে আমি মাঝে মাঝে হচ্ছে হিটিং বাল্বও ব্যবহার করি। তো এইভাবে আমি ম্যানেজ করে আসার পরে আমার ছাগলের শীতকালে কোনো সমস্যা হচ্ছে না। এবং বর্ষাকালে প্রিকশন যেটা হলো যে ছাগল যাতে কোনোভাবে না ভিজে, যখন বৃষ্টি হয় বা আপনার বর্ষাকালেও দেখবেন যে যখন বৃষ্টি হয় বৃষ্টির সাথে ঠান্ডা হয়, তো ওই সময়টাও ছাগলকে আপনি যদি ছাগলের শেডটাকে যদি অ্যাটাচ করে দিতে পারেন তাহলে আর কোনো সমস্যা হবে না। ছাগলের প্রোডাকশন ঠিক করার জন্য যে বিষয়টা খেয়াল রাখতে হয় সেটা হলো তাদের নিউট্রিশন ভ্যালুটা ঠিক রাখতে হবে। আরেকটা হলো যে বাচ্চা দেওয়ার পরে আপনার হচ্ছে যে মোটামুটি প্রায় 1 মাস থেকে 40 দিনের একটা কাজ থাকে। যেমন ধরেন ছাগলটা যখন বাচ্চা দিয়ে ফেললো একবার, তারপরে হচ্ছে ঠিক 15 দিন পরে তাকে একবার ক্রিমি ডোজ করানো, ক্রিমি ডোজ করানোর পরে তাকে হচ্ছে যে কয়েকদিন লিভার টনিক খাওয়াতে হয়। লিভার টনিক খাওয়ানোর পরে যদি মনে করেন যে আরেকবার ক্রিমি ডোজ, বুস্টার ডোজ করে দিতে পারেন। বুস্টার ডোজ দিলে আপনার হচ্ছে ক্রিমিটা যদি প্রপারলি মুক্ত হয়ে যায়, এবং তারপরে আপনি হচ্ছে যে ছাগলটাকে খেয়াল রাখবেন যে একটু AD3 দিলেন বা হচ্ছে যে একটু জিঙ্ক, সেলেনিয়াম দিলেন। এগুলো যদি আপনি ভিটামিনগুলো যদি দেন তাহলে তাড়াতাড়ি হচ্ছে যে হিটে চলে আসবে। এবং হচ্ছে যে আপনি যদি 40 দিন থেকে 50 দিনের ভিতরে একটা ছাগলকে আপনি ব্রিডিং করায় ফেলতে পারেন তাহলে অটোমেটিক্যালি আপনার হচ্ছে যে প্রোডাকশন বাড়বে। আপনি ছাগল আসলে ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ড করে যে আসলে প্রোডাকশনটা কেমন হবে। আপনি যত ভালো ম্যানেজ করবেন প্রোডাকশনটা তত ভালো হবে। আমার এখানে ছাগলের বাচ্চা আমি সাধারণত বছরে 2বারই পেয়ে থাকি। কোনো কোনো ক্ষেত্রে 12 থেকে 14 মাস পর্যন্ত সময় লেগে যায় 2বার বাচ্চা পেতে। ছাগলগুলো যেহেতু ব্রিড অনুসারে আলাদা আলাদা চেম্বারে রাখা, আমাদের মোটামুটি একই অ্যাট এ টাইমে বাচ্চা হয়ে যায়। তো অ্যাট এ টাইম বাচ্চা হয়ে গেলে আবার অ্যাট এ টাইম কনসেপ্ট করে। এটা কিভাবে করে, আপনার হচ্ছে যে আমাদের যে ছাগলগুলো হচ্ছে যে বাচ্চা হয়ে গেল তাদেরকে সকলকেই আমরা হচ্ছে যে 15 দিন পরে ক্রিমির ডোজ করি, তারপরে হচ্ছে যে 7-8 দিন পরে আবার হচ্ছে যে তাকে বুস্টার ডোজ করি, এবং হচ্ছে যে আমরা তাদেরকে AD3 এবং সেলেনিয়াম খাওয়ানোর পরে হচ্ছে যে ওই চেম্বারটাতে আমরা ব্রিডার দিয়ে দিই। তো ব্রিডার দিয়ে দিলে পাঠার সংস্পর্শে যখন ছাগল আসে তো এটা তাদেরকে হিটে নিয়ে আসতে একটু বুস্ট আপ করে, এবং হচ্ছে যে মোটামুটি ধরেন যে উইদিন 15 ডেজ আমাদের মোটামুটি ছাগল কনসেপ্ট করে যায়। ছাগলের একটা ব্রিডার আপনার হচ্ছে যে 10 থেকে 20টা পর্যন্ত ছাগল সে আপনার হচ্ছে ব্রিড করতে পারে। তো ব্রিড করার পরে পাঠার কিছু ফুড সাপ্লিমেন্ট লাগে, যেমন পাঠাকে ছোলা খাওয়ানো নিয়মিত, তারপরে হচ্ছে যে আপনার হচ্ছে যে AD3 দেয়া, জিঙ্ক খাওয়ানো, এই সমস্ত সাপোর্টগুলো দিলে এই ব্রিডারটা আপনার হচ্ছে যে ফাংশনাল থাকে এবং হচ্ছে যে এটা আপনি ব্রিড করতে পারে। তো আমাদের মোটামুটি এরকমই 20টা ছাগলের জন্য একটা ব্রিডার এই হিসাবে ক্যালকুলেশন করে, যেখানে 40টা ছাগল আছে, তো একটা ব্রিডার আমরা হচ্ছে যে 7 দিন রাখি, ওই ব্রিডারটা আবার চেঞ্জ করে আবার আরেকটা ব্রিডার দিয়ে দিই হচ্ছে 7 দিন পরে। তো এইভাবে করার কারণে আপনার হচ্ছে যে ব্রিডারগুলো ভালো থাকে এবং আমাদের ছাগলগুলো কোনো সময় ওই কী বলে কনসেপ্ট রেটটাও মোটামুটি ভালো পাওয়া যায় আর কি। যে কোনো মেডিসিন দেওয়ার আগে বাবলটা আগে ক্লিন করে নিতে হবে। বাবল থাকলে এই বাবলটা গিয়ে তার হার্টে একটা প্রবলেম করতে পারে, তো বাবলটা ক্লিন করে ফেলতে হবে। যেমন আমাদের এই ছাগলটা আপনার হচ্ছে যে আজ থেকে প্রায় 1 মাস আগে বাচ্চা দিয়েছে। বাচ্চা দেওয়ার পরে এখন হচ্ছে যে তাকে আমরা ক্রিমির ডোজ করেছি, ক্রিমির ডোজ করার পরে লিভার টনিক খাইয়েছি। লিভার টনিক খাওয়ানোর পরে আপনার হচ্ছে যে এখন তাকে আবার হচ্ছে যে ফার্দার বুস্টার ডোজও কমপ্লিট হয়েছে তার, এবং হচ্ছে যে এখনও সে হিটে আসে নাই। তাকে হিটে আসার জন্য আমরা তাকে হচ্ছে যে এখন একটু AD3 দিব, এবং হচ্ছে যে তাকে আমরা একটু হচ্ছে যে সেলেনিয়াম দিব। তা আমি এখন হচ্ছে যে তার ভেনে একটা ইঞ্জেকশন দিচ্ছি, সেটা কিভাবে দিতে হয় সেটা আমি দেখা দিচ্ছি। ছাগলের অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার হচ্ছে যে ছাগলের ভেন খুঁজে পাওয়া নিয়ে অনেকেই খুব প্যারাই থাকে আর কি, মানে এটা বের করতে পারে না। কিন্তু আমাদের এই কাজগুলো দেখেন, আপনি খেয়াল করবেন, আমরা হচ্ছে যে মোটামুটি করতে করতে এরকম অভ্যাস হয়ে গেছে যে আমরা হচ্ছে যে চোখ বন্ধ করেও যদি চাই তো তাহলে পরে হচ্ছে যে তার আমি ভেনে ইঞ্জেকশন দিতে পারবো আর কি। হ্যাঁ, মানে আপনি খেয়াল করেন, আপনি আপনার দিকে তাকায় থেকেও আমি তার ব্লাড নিয়ে আসতেছি, দেখেন। হ্যাঁ দেখেন,
আমি কিন্তু জাস্ট হাত দিলাম, ব্লাড চলে এসছে, কিন্তু দেখেন আপনি সিরিঞ্জে দেখেন ব্লাড চলে এসছে। এটা খুব সহজ একটা বিষয়। এটা হচ্ছে যে একটু জাস্ট প্র্যাকটিস এবং একটু কনসেন্ট্রেশন দিয়ে কাজ করলে এটা খুব সহজেই করা যায়। 5 বছরের অভিজ্ঞতায় আমি যেটা পেয়েছি, আসলে ছাগল গরুর আসলে কোনো ধরনের এরকম কোনো রোগ হয় না। আপনি যদি ছাগলকে প্রপার হাউজিং দেন, প্রপার নিউট্রিশন যুক্ত খাবার দেন এবং হচ্ছে যে টাইম টু টাইম ভ্যাকসিন করেন, তাহলে পরে যে সমস্ত রোগগুলো হয় এই রোগগুলো খুবই কম। যেমন হচ্ছে যে ছাগলের একটু পেট ফাঁপতে পারে, যদি আপনার খাবারের ভিতরে কোনো ধরনের টক্সিক না থাকে, পাত্রগুলো যদি সুন্দর মতো পরিষ্কার করেন আপনি, তাহলে পরে হচ্ছে যে দিয়ে হচ্ছে যে খাবার দেন, খাবার বানানোর সময় ওই জায়গাটাও যদি ভালো করে পরিষ্কার রাখেন, বা ছাগলের অনেক সময় তাদের ফিসেসগুলো অনেক সময় খাবারের মধ্যে চলে আসে, এগুলো যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে পরে হচ্ছে ছাগলের রোগ বালাই খুবই কম। তারপরেও কিছু রোগ বালাই হয়, যেমন হচ্ছে যে ঠান্ডা লাগতে পারে, নিউমোনিয়া হইতে পারে। তা আমার এখানে আমি 5 বছরের শুরুর দিকে নিউমোনিয়া ফেস করছি, কিন্তু এর পরের বছর থেকে আমার এখানে এ পর্যন্ত আল্লাহর রহমতে আপনার হচ্ছে যে নিউমোনিয়া হয়নি। সাধারণ ঠান্ডা লাগার শুরুর দিকেই আমি হচ্ছে যে ছাগল দিয়ে খেয়াল রাখি। যেমন ধরেন আপনি ঠান্ডা লেগে অনেক সময় দেখবেন যে তাদের নাক বন্ধ হয়ে যায়। তো নাক বন্ধ হয়ে গেলেই আপনি হচ্ছে সে শ্বাস নিতে পারবে না, তার ভিতরে অক্সিজেন কম যাবে এবং অক্সিজেন কম যাওয়া মাত্রই ইন্টেস্টাইনে ইনফেকশন হবে। এই ইনফেকশনটাকে আমরা নিউমোনিয়া বলি। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে এটা থেকে বাঁচতে হইলে শুরুর দিকে প্রতিদিন ছাগলকে চেক দিতে হবে ঠান্ডা লাগছে কিনা, এবং ঠান্ডা লাগলে খুব সিরিয়াসলি নিতে হবে। ঠান্ডা লাগা একটা রোগ, আরেকটা হলো 2 নম্বর হচ্ছে পাতলা পায়খানা। তো পাতলা পায়খানা জিনিসটাই আপনাকে প্রথমেই আমি বললাম যে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা যদি ঠিকমতো করেন তাহলে পাতলা পায়খানা হওয়ার চান্সেস খুবই কম। যেমন আপনি আমার টোটাল শেড দেখে আপনি হচ্ছে আমার এখানে 500 ছাগল আছে, আপনি এই মুহূর্তে আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি আমার এখানে কোনো ছাগলের পাতলা পায়খানা নাই। তো এটা কিভাবে হয়েছে? এভাবে এই যে হাউসকিপিংটা যদি প্রপারলি করা হয় তাহলে পরে হচ্ছে যে এই পাতলা পায়খানার সমস্যাটা হয়ে যায়। তো একটা গেল নিউমোনিয়া, 2 নম্বর গেল হচ্ছে পাতলা পায়খানা, 3 নম্বর হচ্ছে ব্লোট। এটাও আপনার হচ্ছে যে ডিপেন্ড করে হচ্ছে যে খাবার যখন দিচ্ছেন খাবারের মধ্যে আপনি একটু খাবার সোডা মিক্স দিবেন। খাবার সোডা মিক্স দিলে এই খাবারটা হচ্ছে যে ব্লোট হবে না। তারপরেও অ্যাক্সিডেন্টলি 2-1টা হতে পারে। তো সেক্ষেত্রে হইলে আপনার হচ্ছে যে খুব সুন্দর সুন্দর মেডিসিন এখন বাজারে পাওয়া যায়, আপনি এগুলো ব্যবহার করলে আস্তে আস্তে এটা আপনার কমে আসবে। সারাদিন ব্যাপী বিভিন্ন ধাপে এই খামারের কার্যক্রম চলতেই থাকে। বর্তমানে কাজের তালিকায় যুক্ত হয়েছে দই বানানো। গরম কড়াইতে খাঁটি দুধ জাল দেবার মধ্য দিয়ে শুরু হয় দই বানানোর কার্যক্রম। সর্বপ্রথম আমি 20 কেজি দুধ কড়াইতে দিয়ে জাল দিছি, 3 ঘন্টা জাল দিয়ে আমি এখন কাতারিতে ঢালছি। এটা আমার 35 লিটার দুধের গাভী। তো এই মুহূর্তে সে প্রেগনেন্ট আছে, এখন ওটা ড্রাই করে ফেলছি আমরা। 20 থেকে 25 দিন বাকি আছে। এটাও আমাদের হচ্ছে যে 35 লিটার 38 লিটারও সর্বোচ্চ দুধ দিছে। এটাকে আপনার হচ্ছে রানিং দুধ আছে ওর হচ্ছে যে প্রায় 27-28 লিটার। হ্যাঁ, আর এটাকেও ইনসেমিনেট করা হয়েছে, ও আশা করা যায় যে প্রেগনেন্ট হয়ে যাবে। এটাও নতুন বাচ্চা দিয়েছে, এটার বাচ্চা দেওয়ার বয়স হলো 1.5 মাস। ওর এখন পর্যন্ত দুধ আসছে 27 লিটার। হ্যাঁ, আর এটাও কিছুদিন আগে এটার বাচ্চা দিচ্ছে এবার 15 দিন হলো অনলি। তো 15 দিন হলো এর এখন দুধ আসছে হলো 32 লিটার। আশা করা যায় যে এই গাভীটা আমার হচ্ছে যে 40 লিটার দুধ পার হয়ে যাবে। এটা সেই সিমটম আছে। আর এই গাভীটা হচ্ছে যে আমার একটা ঘরের বকনা। এই গাভীটার দেখেন মাশাল্লাহ হাইট টাইট সবই ভালো। এই গাভীটা আমাকে 42 লিটার পর্যন্ত দুধ দিয়েছে, যদিও সেটা অল্প সময়ের জন্য, 4-5 দিন 42 লিটার মতো দুধ পাইছি। তো হচ্ছে যে এখন দুধ দিচ্ছে হচ্ছে 36-37 লিটার। হ্যাঁ, তারপরে এদিকে চলে আসেন, এরা আমরা বিএসআরএম বলে ডাকি। হ্যাঁ, কারণ এই গাভীটার একটা হিস্ট্রি আছে। সেটা হলো যে লোকের কাছ থেকে কিনছিলাম ও খুব মানে হার্ড লোক, মানে একদমে গরু বেচবে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে বিএসআরএম মতো শক্ত লোক বলতে গিয়ে ওর নাম হয়ে গেছে বিএসআরএম। হ্যাঁ, তো এই গাভীটাও মাশাল্লাহ খুবই ভালো গাভী। এই গাভীটাও আমার 38 লিটার পর্যন্ত হাইয়েস্ট দুধ দিছে। আর এইটা আর একটা খুব ভালো গাভী। গাভীটা দেখতে ছোট কিন্তু এটা খুবই চমৎকার একটা গাভী। এ এখন রানিং দুধ দিচ্ছে হলো 37 লিটার। হ্যাঁ, রানিং দুধ 37 লিটারও, আবার ইনসেমিনেটেড করা হয়েছে। এই গাভীটা হলো আমাদের একটু লেস দুধের গাভী। এটা যেমন হচ্ছে যে আমাদের এটা এখন 22 লিটার মতো দুধ দিচ্ছে। এই গাভীটা দুধ দিচ্ছে হলো 26 লিটার। হ্যাঁ, 26 লিটার রানিং দুধ, 26 লিটার। বাট ওর দুধ ছিল 35 লিটার মতো, 35, 36, 37 এরকম দুধ ছিল।
মানে আমার এখানে অ্যাভারেজে গাভীর দুধ হচ্ছে আপনার হচ্ছে যে 30 থেকে 35 লিটার বা 25 থেকে 35 লিটারের মধ্যে। আমরা গাভী কেনার ক্ষেত্রে সবার প্রথমে যেটা দেখে থাকি সেটা হলো যে তার হাইটটা কেমন। আপনি এই গাভীটা খেয়াল করবেন, আমি 5 ফিট 4, তো এই গাভীটা মোটামুটি আমার সমান বা আমার থেকে একটু বড়ই আছে। তো তার 62-64 ইঞ্চের হাইট তার হচ্ছে যে এই গাভীটার। তো এটা একটা বিষয়, কারণ হচ্ছে যে তার থেকে দুধ বেশি নিতে হইলে তার বডির থেকে দুধ আসার জন্য তার বডিটা একটু বড় হইতে হবে, এটা আমাদের কাছে একটা মনে হয়। তো আমরা এটা দেখছি। আরেকটা জিনিস হলো যে আপনার গাভীর এই পাশের অংশটা, এই যে বাতি যেটা থাকে আমরা বাতি বলি, এই বাতিটা হচ্ছে যে একটু বড় হইতে হবে, সামনের খোলসটা একটু বড় হইতে হবে। আর হচ্ছে যে ওলানটা হইতে হবে হলো সাটা। এদিকে চলে আসলে আপনি একটু দেখতে পারবেন যে এই ওলানটা দেখেন তার ওলানের সাথে লেগে আছে। নর্মালি হচ্ছে যে গাভীর ওলান এখান পর্যন্ত চলে আসে একটু হাইলাইটেশনের গাভীগুলো, কিন্তু এই ওলানটা কিন্তু দেখবেন যে সাটা। তো এটা একটা বিষয়। তার চামড়াটা পাতলা হইতে হবে, তার চামড়াটা অনেক পাতলা। আরেকটা হচ্ছে যে তার পিঠের দাড়িটা খুব স্ট্রেট, হ্যাঁ। আর হচ্ছে তার মাথাটা একটু ছোট। এগুলো দেখেই গাভী কিনি আর কি। আলহামদুলিল্লাহ আমাদের এখানে এগুলো দেখে আমরা গাভী কিনে আমরা মোটামুটি ধরেন যে ভালোই রেজাল্ট পাচ্ছি আর কি। আমরা গাভীদেরকে যে দানাদার খাবারটা দিয়ে থাকি তার মধ্যে গম থাকে, ভুট্টা থাকে, সয়াবিনের খোল থাকে, ছোলার ভুসি থাকে, ডাবলি ভুসি থাকে, আর হচ্ছে যে কোনো ধরনের একটা ডালের ছাট থাকে। এটার সাথে আমরা হচ্ছে যে তাদেরকে ডিবি দেই, ডিবি ভিটামিন, আর হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে ক্যালসিয়াম বা হচ্ছে যে ডিসিপি পাউডার আমরা ব্যবহার করে থাকি। এবং তাদেরকে বডি ওয়েট অনুসারে তারপর হচ্ছে তার প্রোডাকশন অনুসারে একটা ক্যালকুলেশন করে খাবার দিয়ে থাকি। আমাদের এখানে চার্ট করা আছে, প্রত্যেকটা গরুর ওজন হচ্ছে যে নিয়মিত গ্রহণ করা হয় এবং হচ্ছে চার্ট অনুসারে সে কতটুকু দানাদার পাবে, কতটুকু ঘাস পাবে, খড় পাবে। আমাদের একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারে আমরা হচ্ছে ইনপুটগুলো দেই। কয়েকটা প্যারামিটার আছে, যেমন তার বডি ওয়েটটা কত, তার সে এখন ল্যাকটেশনের কোন স্টেজে আছে এবং হচ্ছে তার বর্তমান প্রোডাকশন কত, এই কয়েকটা জিনিস ক্যালকুলেশন ইনপুট আমরা হচ্ছে আমাদের সফটওয়্যারে দিলে তার দানাদার কতটুকু লাগবে সেটা আমাদেরকে বলে দেয়। আমরা এবং সেটা চার্টে লিখে দিই এবং হচ্ছে যে আমাদের আলাদা আলাদা বালতি করা আছে, সেগুলো মাপ করে আমরা হচ্ছে যে ওই মাপ অনুসারে খাবার দিয়ে থাকি।